আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আই হেট ইউ। আমি আপনাকে ঘৃণা করি, নিষ্ঠুর মানব। মনে মনে কতটি আওড়ালো কান ধরে উদ্বস্রত এক কিশোরী, কারণ তার সামনে বসে আছে তার ভাষায় তথাকথিত নিষ্ঠুর মানবটি, আর তার উপস্থিতিতে তাকে সরাসরি উক্ত বাক্যটি বলার সাহস কিশোরীটির নেই। সামনে বসা মানুষটি সচেতন দৃষ্টিতে তাকিয়ে আছে কিশোরীর দিকে, যেন কিশোরীটি কোনো ফাঁকিবাজি করতে না পারে। উঠবাস করতে করতে হাঁটুতে ব্যথা হয়ে গিয়েছে। কিশোরীর অবস্থা খুবই খারাপ, আর একটু হলে যেন সে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়বে। পায়ে আর জোর পাচ্ছে না, তাই ক্লান্ত স্বরে বলল, স্যার, 90 বার তো উঠবোস করলাম, আমার দ্বারা আর হবে না, প্লিজ এবারের মতো মাফ করে দিন। কিন্তু নিষ্ঠুর মানবটির মনে কি আদেও তা মানবে? কখনোই না। সে নিজের কথাই অনড়। কোনো বাহানা শুনতে চাই না সাথী, শাস্তি তোমাকে সম্পূর্ণ করতেই হবে, এতে কোনো নড়চড় নেই। সাথী ভেবেছিল তার অবস্থা দেখে হয়তো মানুষটার মন একটু হলেও গলবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে মানুষটা তার নিষ্ঠুরতার পুনরায় প্রমাণ দিল। পাথরের বুকে যেমন কখনো ফুল ফোটা সম্ভব নয়, তেমনি নিষ্ঠুর মানুষটির মনে মায়া দেওয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। 100 বার উঠবাস করে ক্লান্ত হয়ে সেই অবস্থায় ফ্লোরে পড়ে গেল সাথী। আর শরীর চলছে না তার। সাথীর এই অবস্থা দেখে মানুষটা কিছু না বলে চেয়ার থেকে উঠে চলে গেল। একবার দেখার প্রয়োজন বোধ করলো না সাথীর কি অবস্থা। অবশ্য তার কাছ থেকে এসব আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। সাথী তার কাছ থেকে সেটা আশাও করে না। সাথী ফ্লোরে শুয়ে শুয়ে এসব ভাবছিল। এরই মধ্যে তার মা শায়লা বেগম তার ঘরে ঢোকেন। মেয়েকে এভাবে ফ্লোরে শুয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে উঠিয়ে বিছানায় শোয়ায়। সাথীর গালে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, সাথী, এই সাথী, কি হয়েছে মা? এভাবে ফ্লোরে শুয়ে ছিলিস কেন? আর স্যারই বা হঠাৎ কিছু না বলে চলে গেল কেন? তুই কি সারটা ফালটা কিছু বলছিস যে রাগ করে ছেলেটা চলে গেছে? সাথীর এখন নিজের কপাল দেওয়ালে ঠুকতে মন চাচ্ছে। এটা আদতেও তার মা তো, নাকি অন্য কারো মায়ের সাথে অদল বদল হয়ে গেল? কোথায় মেয়ের কি হয়েছে তা নিয়ে একটু আদিক্ষেতা করবে, তা না স্যার কেন গেল সেটা নিয়ে পড়েছে। ব্যথার সাথে মায়ের কথার সাথীর বেজায় খারাপ লাগছে। সাথী ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। অকস্মাৎ মেয়েকে কাঁদতে দেখে ভরকে গেল শায়লা বেগম। সাথী কান্নারন্ত কণ্ঠে বলে উঠল, স্যার, আমাকে 100 বার কান ধরে উঠবোস করিয়েছে আম্মু। আমার পায়ে প্রচুর ব্যথা করছে। স্যার পচা, ভালো না সে। আমি তার কাছে আর পড়বো না। বলতে বলতে সাথী আরো জোরে কেঁদে দিল। শায়লা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে এটা সেটা বলে বোঝাতে লাগলেন। সাথীর কান্না একটু থামলেই জিজ্ঞেস করলেন, কি করেছিস তুই, যার জন্য স্যার তোকে কান ধরে উঠবোস করালো? স্যার তো এমনি এমনি শাস্তি দিবে না। এবার সাথী পুরোপুরি চুপ করে গেল। এখন সে কিভাবে বলবে কান ধরানোর কারণ? সাথী এদিক ওদিক তাকাচ্ছে। শায়লা বেগম বুঝতে পারলেন মেয়ে তার কিছু তো হয়েছে, তাই সে ধমকের স্বরে বলল, সত্যি করে বল সাথী, কি করেছিস? সাথী তার আম্মুর ধমকে কেঁপে উঠল। পরবর্তী প্রশ্ন শুনে ঢোক গিলল। আসলে আম্মু। আসলে নকলে বাদ দিয়ে কি করেছিস তা বল। সাথী বুঝলো তার আম্মু এখন না জেনে কিছুতেই তাকে ছাড়বে না, তাই চোখ বুজে একদমে বলল, স্যার গণিত পরীক্ষা নিয়েছিল, আর আমি তাতে 50-এর ভেতর 15 পেয়েছি, তাই স্যার কান ধরিয়েছে। সাথী ওর আম্মু সারা শব্দ না পেয়ে চোখ মেরে দেখে ওর আম্মু ওর দিকেই তাকিয়ে আছে। সাথী অবাক, ও এত খারাপ নাম্বার পেল, কিন্তু ওর আম্মু একে কিছু বলছে না কেন? শায়লা বেগম ক্লান্ত হয়ে গেছে মেয়ের সাথে চিল্লাচিল্লি করতে করতে। তুই কি জীবনেও পড়াশোনা নিয়ে সিরিয়াস হবি না? সামনে তোর যে জেএসসি পরীক্ষা, আর তুই এখন এই নাম্বার পাস? তোর যা অবস্থা, এতে জেএসসি তো দূরের কথা, তুই তো টেস্ট পরীক্ষাটাও পাস করবি না। সাথী মায়ের কথা শুনে কি বলবে? তার মাথায় এত কঠিন কঠিন অঙ্ক না ঢুকলে সে বা কী করতে পারে? সাথীর মাঝে মাঝে ইচ্ছে হয় যেই ব্যক্তি অঙ্ক তৈরি করেছে তাকে গণধুলাই দেওয়ার, কিন্তু সেটা তো সম্ভব না। সাথী ওর মায়ের দিকে তাকে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আম্মু, আমার পায়ে অনেক ব্যথা করছে, আর তুমি আছো নাম্বার নিয়ে আমার থেকে। তোমার কাছে নাম্বার বেশি হয়ে গেল। আমি তুমি আমাকে একটুও ভালোবাসো না। বলে সাথী মুখ ফিরিয়ে নিল। শায়লা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। এই মেয়েকে সে যতই বোঝাক এ বোঝার না, তাই তিনি চলে গেলেন।
কিছুক্ষণ পর হাতে কিছু খাবার আর ব্যথার ওষুধ নিয়ে এলেন। অতঃপর মেয়েকে খাইয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে ওকে ঘুমিয়ে যেতে বলল। ঘুমালে ব্যথাটা কমবে। সাথীও মায়ের কথা মেনে লক্ষ্মী মেয়ের মতন ঘুমিয়ে গেল। অন্ধকারে আচ্ছন্ন ঘরে বসে আছে এক যুবক, তাকিয়ে আছে দূর আকাশের দিকে। তার চোখে চাউনিতে নির্লিপ্ততা, নেই কোনো অনুভূতি। এক মনে আকাশের দিকে তাকিয়ে নিজেকে বোঝাতে ব্যস্ত সে। কিন্তু আদতেও কি সে নিজেকে বোঝাতে পারছে? নিজের প্রেয়সীকে অন্য পুরুষের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে দেখলে কোনো পুরুষ কি শান্ত থাকতে পারে? না পারলেও তাকে থাকতে হবে, তার যে কিছু করার নেই। চাইলেও আমরা সবসময় আমাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারি না, এটাই আমাদের ব্যর্থতা। সাথীর ফোনের শব্দে ওর ঘুমে ব্যাঘাত ঘটেছে, তবু ও ফোন রিসিভ না করে মাথায় বালিশ চেপে শুয়ে রইল। কিন্তু ফোনের বোধহয় সেটা পছন্দ হলো না, তাই তো অনবরত বেজে চলেছে। অবশেষে আর টিকতে না পেরে সাথী উঠে ফোনে হাতে নিয়ে দেখে তার আব্বু ফোন দিয়েছে। এতক্ষণে সব বিরক্তি যেন নিমেষে গায়েব হয়ে গেল। সাথী ফোন রিসিভ করে মিষ্টি স্বরে সালাম দিয়ে বাবার সাথে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে সাথী দুঃখী দুঃখী ভাব এনে অভিযোগের স্বরে বলল, বাবা জানো, সূরজকে আমাকে 100 বার কান ধরে উঠবোস করিয়েছে। আমি এমন জল্লাদ স্যারের কাছে আর পড়বো না। কি কারণে উঠবস করিয়েছে তা আমি তোমার আব্বুর কাছ থেকে শুনেছি। স্যার তোমার ভালোর জন্যই এরকম করেছে, তাই তুমি এই স্যারের কাছেই পড়বে। সাথী নিজের পক্ষ নিয়ে বলল, অঙ্ক আমার মাথায় ঢোকে না তো আমি কি করব? তুমিই বলো, আমি অন্য স্যারের কাছে পড়বো। তোমাকে এই স্যারের কাছেই পড়তে হবে। পড়াশোনা নিয়ে আমি কোনো বাহানা শুনতে চাই না। সাথী বাবার কথা শুনে পুনরায় মনক্ষুণ্ণ হলো। সে ভেবেছিল বাবা অন্তত তার কথা শুনবে, কিন্তু হলো তার বিপরীত। সাথীর বাবা হাফিজুর রহমান মেয়েকে পড়াশোনা ঠিকমতো করার জন্য বোঝালেন। সাথী বাবার সাথে কথা বলে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গেল। রাতের আকাশে তারার মেলা দেখতে অনেক সুন্দর লাগছে। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে আকস্মাৎ সাথীর ওই নিষ্ঠুর মানবটার কথা মনে পড়ে গেল। মাস কয়েক আগে সাথীকে পড়ানোর জন্য শিক্ষক খোঁজা হচ্ছিল। তখনই তার স্কুলের শিক্ষক এনায়েত হোসেন উদয়কে তার পড়ানোর জন্য আনা হয়। মানুষটা খুবই গম্ভীর, পড়ানো ছাড়া বাড়তি কোনো কথা বলে না, ব্যবহারও খুব রূঢ়। সাথীর সাথে তার করা আচরণে মনে হয় সাথী তার শত্রুপক্ষ, কথায় কথায় শাস্তি দেয়। মানুষটা তার খুবই অপছন্দের, এক কথায় অপ্রিয় শব্দটা যেন তার জন্যই সৃষ্টি হয়েছে। সাথী ওই নিষ্ঠুর মানবটাকে নিয়ে আর ভাবতে চায় না, তাই সব ভাবনাদের বিদায় দিয়ে সে ড্রয়িং রুমের দিকে হাঁটা দিল। আম্মু আর তার ছোট বোন ইকরার সাথে গল্প করে রাতের খাবার খেয়ে ঘরে চলে গেল। এখন তাকে একটু পড়তে বসতে হবে, না হলে কাল আবার ওই নিষ্ঠুর মানবের থেকে শাস্তি পেতে হবে। শাস্তির কথা মাথায় আসতে সাথী পড়তে বসে গেল। সকালে ঝলমলে আলোয় রাঙা ধরনী, আকাশে মেঘেদের ঘোরাঘুরি। সাথীর আর তার বান্ধবী রিমা হেলে দুলে স্কুলের দিকে যাচ্ছে। স্কুলে গিয়ে দুই বান্ধবী কথা বলতে বলতে ক্লাসে চলে গেল। একের পর এক ক্লাস হচ্ছে। সাথী আর রিমাও মনোযোগ সহ ক্লাসগুলো করছে। পরপর 4টে ক্লাস হওয়ার পর টিফিন খাওয়ার জন্য সময় দেওয়া হয়। সাথী আর রিমা কথা বলতে বলতে খাবার কেনার জন্য ক্যান্টিনের দিকে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সাথী থেমে গেল, তাকিয়ে আছে টিচার্স রুমের বারান্দার দিকে। উদয় একজন মেয়ে টিচারের সাথে কথা বলছে, মাঝে মাঝে মুচকি হাসছেও। এই মুচকি হাসি যেন তার শ্যামলা বর্ণের সৌন্দর্য বৃদ্ধি করছে। লোকটাকে হাসলে কত সুন্দরী না লাগে, কিন্তু এই গোমরামুখ হনুমান সারাদিন মুখটাকে লটকিয়ে রাখে। দেখে মনে হয় মুখে কেউ তিতা করল্লা ঘষে দিয়েছে। সাথে সাথে যখন কথা বলে মনে হয় মুখটা হুতুম প্যাঁচার মতন করে রাখে। যদিও উদয় সাথের সাথে পড়ার বিষয় ছাড়া বাড়তি কোনো কথা বলে না, আর স্কুলেও বাকি সব শিক্ষার্থীদের মতন তার সাথে আচরণ করে। সাথী এভাবে কতক্ষণ উদয়ের দিকে তাকিয়েছিল তার হিসাব নেই। পাশ থেকে রিমার ধাক্কায় তার হুঁশ ফেরে। কি রে, এখানে দাঁড়িয়ে কি করছিস? টিফিনের সময় তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি ক্যান্টিনে চল, দেরি হচ্ছে। আরে কিছু করছি না, হঠাৎ কিছু একটা মনে পড়েছে, তাই সেটা নিয়ে ভাবতে ভাবতে দাঁড়িয়ে গিয়েছিলাম। এখন চল। সাথী রিমাকে নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেল। যেতে যেতে ভাবছে আজকে তার কি হলো। সে তো কখনো এত মনোযোগ দিয়ে এই অপ্রিয় মানুষটাকে দেখে না। মনে মনে ভেঙচি কাটলো, এই গোমরামুখ মানুষটা নাকি হাসতেও জানে না। এটা কখনো হতেই পারে না। উদয় তাও আবার হাসবে? হয়তো সাথী ভুল দেখেছে। উদয়ের ক্লাস চলছে, বড় বড়ের মতো সে হাসিবিহীন গোমরা মুখে ক্লাস করাচ্ছে। একের পর অঙ্ক বুঝিয়ে যাচ্ছে, কিন্তু সাথীর মাথায় কিছুই ঢুকছে না। সে শুধু তাকিয়ে আছে বোর্ডের দিকে। অনিচ্ছা থাকা সত্ত্বেও উদয় বোর্ডে যা লিখছে সে হুবহু তা কপি করে খাতায় লিখছে।
না লিখতে দেখলে কখন আবার উদয়কে কান ধরিয়ে সারা ক্লাসে সবার সামনে দাঁড় করিয়ে রাখবে তার ঠিক নেই। লোকটা পারে বা আর কি, পারে শুধু সাথীকে শাস্তি দিতে। উদয়ের ক্লাস শেষ, সাথী যেন হাঁপ ছেড়ে বাঁচল। আরও 2টো ক্লাস করে সাথী রিমার সাথে বাড়ির পথে রওনা দিল। উদয় বসে আছে সাথীর সামনে। সাথীকে 2টা অঙ্ক করতে দিয়েছে যেগুলো আজকে ক্লাসে করিয়েছে, কিন্তু সাথী সেটা করতে পারছে না। উদয় ক্লাসে অঙ্ক করানোর পর বারবার জিজ্ঞেস করে কারো বুঝতে সমস্যা হয় কি না। যদি কারো সমস্যা হয় তাহলে উদয় তাকে আবার বুঝিয়ে দেয়। সাথী কখনো তার সমস্যার কথা বলে না, আবার অঙ্ক করতে দিলে সেটা পারেও না। উদয় ভাবনায় পড়ে গেল, এই মেয়েকে সে অঙ্ক শেখাবে কি করে? একে অঙ্ক গুলিয়ে খাইয়ে দিলেও এটা হজম হবে না, ঠিকই বমি করে বের করে দিয়ে দেবে, অর্থাৎ ভুলে যাবে। এই মেয়েকে পড়ালে ওর মান সম্মান আর কিছু বাকি থাকবে না, যা আবার পড়ানো বাদও দিতে পারবে না। সাথীর বাবা উদয়কে দায়িত্ব দিয়ে গেছে তার মেয়েকে অঙ্ক শেখানোর। সাথী বসে বসে একবার খাতার দিকে তো আরেকবার বইয়ের দিকে তাকায়, কিন্তু কিছুই লেখে না। উদয় এবার অধৈর্য হয়ে গেল, ধমকের স্বরে বলল, কি হলো সাথী, অঙ্ক করছে না কেন? তাড়াতাড়ি অঙ্ক করা শেষ করো, আমি তোমাকে নতুন কিছু অঙ্ক করব। উদয়ের আচমকা ধমকে সাথী কেঁপে উঠল। কিন্তু না কিছু বলল না, খাতায় কিছু লিখল। তুমি কি অঙ্ক করতে পারবে নাকি পারবে না? সাথী মিনমিনে স্বরে বলল, পড়বো না। এবার উদয় খুব রেগে গেল। পারবে না সেটা আগে বললেই তো হতো, এতক্ষণ সময় নষ্ট করে এখন বলছে পারবে না। এর থেকে বেশি কী বা আশা করা যায় এর থেকে? উদয় রাগ সামলাতে না পেরে বলল, হাত পাতো। সাথী ভয়ে ভয়ে বা হাত বাড়িয়ে দিল উদয়ের সামনে। ঠাস ঠাস করে 2টা বাড়ি 2 হাতে দিয়ে ক্ষান্ত হলো উদয়। এত জোরে বাড়িয়ে দেওয়া অটোমেটিক্যালি সাথীর চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ল। উদয় সেদিকে ধ্যান না দিয়ে সাথীর কাছ থেকে খাতা নিয়ে অঙ্ক বোঝানো শুরু করলো। সাথীর হাত জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে কেউ হাতে মরিচ লাগিয়ে দিয়েছে। উদয় সাথীকে আরও কিছুক্ষণ পড়িয়ে চলে গেল। উদয় যেতে সাথী দৌড়ে ফ্রিজের কাছে গিয়ে হাতে বরফ লাগাতে শুরু করলো। শায়লা বেগম হঠাৎ সাথীকে ফ্রিজের কাছে দেখে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে? ফ্রিজের কাছে কি করছিস? সাথী তার রক্তিমবর্ণ ধারণ করা হাত জোড়া মায়ের সামনে মেলে ধরল। স্যার মেরেছে? আজকে অঙ্ক পারিসনি তাই না? সাথী মাথা নেড়ে হ্যাঁ জানালো। শায়লা বেগম আফসোস সুরে বলল, তোকে নিয়ে আর পারি না, সামান্য অঙ্ক তোর মাথায় ঢুকে না তো কি ঢুকে? তোর মাথায় কি আদৌ ঘিলু আছে নাকি পুরোটাই গোবরে ঠাসা? সাথীকে বকতে বকতে তিনি রান্নাঘরের দিকে চলে যায়। সাথী নিজের ঘরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, রং ঢং করছে আর হাসছে। তাকে দেখে কেউ বলতে পারবে না একটু আগে এই মেয়ে মার খেয়ে কাঁদছিল। একটু অ্যাক্টিং করছে, একটু গান গাইছে, আবার একটা নাচের স্টেপও করছে। গানের কণ্ঠ তার মাশাল্লাহ অনেক সুন্দর। সে সবার সামনে খুব একটা গায় না, সারাদিন গুনগুন করে গান গায়। সাথী ভাবছে এত কিছু সে পারে, তারপরও কেন তাকে ওই অঙ্ক শিখতে হবে? অঙ্ক না শিখলেই কি নয়? বাকি সব বিষয়ে সে মাঝামাঝি ধরনের স্টুডেন্ট। না, এই অঙ্ক আর যাই হোক ওকে দিয়ে হবে না, এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক। যেই কথা সেই কাজ। সাথী বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে গেল। শুক্রবার দিনটা সবার জন্য অনেক খুশির দিন, কারণ এই দিনে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস সবই বন্ধ থাকে। বেলা বাজে 11টা। সাথী এক মনে ঘুমিয়ে আছে, কিন্তু ওর ঘুম যেন ওর মায়ের পছন্দ হলো না। শায়লা বেগম মেয়েকে ডাকছে, এত বেলা হয়ে গেল তাও ওঠার নাম নেই। সাথী অবশেষে মায়ের ডাকে ঘুমাতে না পেরে উঠে বসলো। ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে খেতে বসলো। তার জন্য খাবার আগে থেকেই বেড়ে রাখা ছিল। সাথী খাওয়া শেষ এমন সময় শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন শায়লা বেগম। এই সাথী, যা তো সামনের দোকান থেকে ডিম নিয়ে আয়। সাথী ওর মায়ের কথা শুনিয়ে তার দিকে তাকালো। সাধারণত স্কুল আর কোচিং ছাড়া যে মেয়ে ঘরের বাইরেও যায় না, তাকে কিনা ওর মা ডিম আনতে বলছে। স্ট্রেঞ্জ। আমি কখনো বাইরে যাই যে তুমি আমাকে ডিম আনতে যেতে বলছো? অন্য কাউকে পাঠাও। ইকরা আছে না, ওকে পাঠাও। ইকরা একটু আগে তোর খালামণির বাসায় গিয়েছে, আর আশেপাশে কাউকে পাচ্ছিও না। যা না মা আমার। এখন তো মা বলবাই, দরকার তো তাই। দরকার শেষ হলেই শয়তান, কুত্তা, বিলাই এসব বলা শুরু করবা। হ্যাঁ, সে পরেরটা পরে দেখা যাবে, এখন যা গিয়ে সামনের দোকান থেকে ডিম কিনে নিয়ে আয়। সাথীর আর কি করার, এখন না চাইতেও দোকানে যেতে হবে, না হলে মা জননী কান ঝালাপালা করে ফেলবে। ওনা সুন্দর করে শরীরে পেঁচিয়ে বাসা থেকে বেরিয়ে সামনের দোকানে ডিম কিনলো।
ডিম কিনে রাস্তার দিকে তাকিয়ে দেখলো দূরে উদয়ের মতন একজনকে দেখা যাচ্ছে। লোকটা আরও একটু এগিয়ে আসলে সাথী বুঝতে পারল উদয়ের মতো না, উদয়ই আসছে। পরনে চেক শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি। উদয়কে দেখে সাথী ভয় পেল। উদয় ওকে যেই পরিমাণ শাস্তি দেয়, এখন ওর উদয়কে দেখলে মনে হয় সে ওকে শাস্তি দিতেই আসছে। সাথী আর কোনো দিকে না তাকিয়েই বাসার দিকে দৌড় লাগালো। এক দৌড়ে বাসায় এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অপরদিকে উদয় সাথীকে খেয়াল করেনি, একটা কাজে সে এদিকে এসেছিল। আকস্মাৎ সাথীকে দৌড় যেতে দেখে ভ্যাবাচেকা খেয়ে গেল। পরের মুহূর্তে সাথীর দৌড়ে যাওয়ার কারণ বুঝতে পেরে হেসে দিল। ক্লান্ত বিকেলে আকাশে অল্প স্বল্প মেঘেদের আনাগোনা। সাথী ঘরে শুয়ে বসে দিন পার করছে। বর্তমানে সে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। অঙ্কের প্রতি ভীতি এবং উদয়ের কবল থেকে বাঁচার জন্য সে মানবিক শাখায় ভর্তি হয়েছে। তার বাবা মাও এই বিষয়ে জোর করেনি। তাদের একটাই চাওয়া, মেয়ে যা ইচ্ছে সে তাই নিয়েই পড়ুক। কিন্তু সাথী খেয়াল করেনি মানবিক বিভাগেও গণিত বই আছে। ভর্তি হয়ে খুশি মনে বাসায় এসে বইগুলো সব বের করতেই তার মাছ থেকে গণিত বইটা বের হয়ে আসে। সাথী হতাশ, প্রচুর হতাশ। এই গণিত তার পিছু ছাড়ল না। এখন আবার তাকে এই নিষ্ঠুর মানবটার কাছে পড়তে হবে। অঙ্ক না পারলে তাকে কঠিন কঠিন শাস্তি পেতে হবে। মুহূর্তে সাথীর মনে সব আনন্দ বিষাদে পরিণত হলো। মন থেকে বিষাদ দূর করার জন্য সাথী ছাদে গেল কিছু সময় কাটানোর জন্য। ছাদের রেলিংয়ের সাথে ভর দিয়ে দাঁড়িয়ে বিকেলের পরিবেশ উপভোগ করার মাঝেই পেছন থেকে ভেসে এলো এক উচ্ছ্বাসপূর্ণ পুরুষালী কণ্ঠস্বর। সুইটি, তুমি এই সময় সাথে কি করছো? প্রেম করছি। সাথীর উত্তর শুনে অপর পাশের ব্যক্তির উচ্ছ্বাস নিভে গেল। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজল, অতঃপর সাথীর উদ্দেশ্যে বলে উঠল, কার সাথে প্রেম করছো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার জামাইয়ের সাথে। আপনার কোনো সমস্যা? ওয়াও সুইটি, তোমার জামাই তো আছে। আন্টি বলবো নাকি তার মেয়ে জামাইয়ের অভাবে শুকিয়ে যাচ্ছে? শেষের কথাটা বলে চোখ টিপ দিল পিয়াস। ছেলেটা সাথীদের বাসা 4 তলায় থাকে। সাথীকে দেখলেই গায়ে পড়ে কথা বলতে আসে, যা সাথীর একেবারেই অপছন্দের। সাথী একরাশ বিরক্তি নিয়ে বলল, আপনাকে বারণ করেছি না আমাকে সুইটি বলে ডাকতে? না ডাকার কারণ? আমার কাছের মানুষ ছাড়া অন্য কেউ আমাকে এই নামে ডাকুক সেটা আমার পছন্দ না। আরে এটা কোনো ব্যাপার না। এই বলো, আন্টিকে কি বলবো নাকি? হ্যাঁ বলেন। এতে একদিক দিয়ে ভালোই হয়, পড়ালেখা নামক জেল থেকে ছুটি পেতে পারবো। ছেলে দেখা শুরু করবো নাকি? করতেই পারেন। আয়নায় দেখি। সাথী প্রথমে পিয়াসের কথার অর্থ বুঝতে পারল না। কিছুক্ষণ মাথা কাটানোর পর বুঝতেই পিয়াসকে একটা ঝাড়ি দিয়ে চলে গেল। আজ অনেকদিন পর সাথীর সামনে নিষ্ঠুর মানবটি বসে আছে। মাঝে সাথীর পরীক্ষা শেষে উদয় আর সাথীকে পড়াতে আসেনি। সাথী এতদিন খুব মজাই ছিল। উদয় অঙ্ক করাচ্ছে আর সাথী খাতার দিকে তাকিয়ে আছে। এখন ওকে দেখে মনে হচ্ছে ওকে কেউ জোর করে করল্লার রস খাইয়ে দিচ্ছে। এভাবেই কেটে যাচ্ছে সাথীর দিনগুলো। বাইরে বৃষ্টি পড়ছে। সাথী মনে মনে খুব খুশি, কারণ এই বৃষ্টি দিয়ে উদয় তাকে পড়াতে আসতে পারবে না। কিন্তু কিছুক্ষণ পর সাথীর খুশি মাটিতে মিশিয়ে উদয় উপস্থিত হলো। সাথীর মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। দুঃখী মন নিয়েও পড়তে বসলো। উদয় সাথীকে অঙ্ক করতে দিয়েছে। অঙ্কটার দিকে তাকিয়ে সাথীর মুখে হাসি ফুটে উঠল। এই অঙ্কটা সে পারে। সাথী ঝটফট করে ফেলল। উদয় সাথীর খাতা দেখছে। এমন সময় সাথীর নজর গেল উদয়ের পায়ের দিকে। গোড়ালির দিকে ছোপ ছোপ রক্ত লেগে আছে। স্যার আপনার পায়ে কি হয়েছে? কেন? আমার পায়ে আবার কি হবে? আপনার পায়ে রক্ত লেগে আছে। সাথীর কথায় উদয় নিজের পায়ের দিকে তাকিয়ে দেখে সত্যি তার গোড়ালি থেকে রক্ত পড়ছে। সাথী হাঁটু ভেঙে বসে উদয়ের পায়ে হাত দিয়ে তাকে অনেকটা জায়গা কেটে গিয়েছে। সাথী উদয়ের পায়ে হাত দেওয়ায় উদয় কিছু বলবে তার আগে সাথী ছুটে কোথায় যেন চলে গেল। মিনিটের মাথায় হাতে একটা ফার্স্ট এড বক্স নিয়ে এলো। উদয়ের পায়ের কাছে বসে পায়ে হাত দিতে নিলেই উদয় পাটা সরিয়ে দিলেন। কি করছো? পায়ে হাত দিচ্ছ কেন? ব্যান্ডেজ করবো তাই। উদয় বাধা দিয়ে বলল, তুমি আমাকে দাও, আমি করে নিচ্ছি। তোমাকে আমার পায়ে হাত দিতে হবে না। কে শোনে কার কথা? সাথী জোর করে উদয়ের পায়ে ব্যান্ডেজ করে দিতে দিতে বলল, ব্যান্ডেজ করার জন্যই আপনার পায়ে হাত দিয়েছি, খেয়ে ফেলার জন্য নয়। তাই কথা না বাড়িয়ে চুপচাপ বসে থাকুন। শেষের কথাটা কিছুটা ধমকের সুরে বলল সাথী। উদয় সাথীর এহেন আচরণে বেক্কেল হয়ে গেল। যেই মেয়ে তাকে ভয় পায় সেই ওকে ধমক দিচ্ছে। আশ্চর্য! সাথী একমনে ব্যান্ডেজ করছে, যেন ব্যান্ডেজ করায় তার প্রধান কাজ। উদয় সাথীর দিকে তাকালো। এই মেয়েটাকে সে কতই না শাস্তি দেয়, মাঝে মাঝে তো অনেক জোরেই মারে, তারপরও এই মেয়ে তাকে ব্যান্ডেজ করে দিচ্ছে। উদয় সাথীর দিকে বেশিক্ষণ তাকালো না।
চোখ সরিয়ে নিল। সাথী ব্যান্ডেজ করা শেষ করে চেয়ারে বসলো। উদয় আরও কিছুক্ষণ সময় পড়িয়ে চলে গেল। রাতে সাথে নিজের রুমের বিছানায় বসে বসে উদয়ের কথাই ভাবছে। লোকটার পায়ে এখন কি অবস্থা? ব্যথা করছে নাকি? আচ্ছা, স্যার এখন কি করছে? নিজের ভাবনায় নিজেই অবাক সাথী। সে কিনা নিষ্ঠুর মানবটার কথা ভাবছে। যে ভুলেও সাথীর কথা ভাবে না, উল্টো সাথীকে কিভাবে শাস্তি দেওয়া যায় সেটা ভাবে। সাথী আর ওই নিষ্ঠুর মানবের কথা ভাববে না। দুপুরের কথা ভেবে সাথী অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। সে কিনা ধমক দিয়েছে, তা আবার নিষ্ঠুর মানবকে ভাবা যায়? ভাগ্য ভালো উদয় তাকে কিছু বলেনি। সাথী যতই উদয়কে নিয়ে ভাবতে না চাচ্ছে, তার ভাবনায় ততই উদয়ের খেয়াল আসছে। বেশি কিছু যাতে তার মস্তিষ্কে না আসে, তার সাথে ঘুমিয়ে গেল। সকালবেলা সাথীর মা মেয়েকে ডাকছে ঘুম থেকে ওঠার জন্য। স্কুলের জন্য দেরি হচ্ছে আর মেয়ে তার পড়ে পড়ে ঘুমাচ্ছে। অনেক ডাকাডাকির ফলে সাথীর ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে স্কুল ড্রেস পরে মাথায় 2 বেনি করলো। সাথী সিঁড়ি দিয়ে নামছে, এমন সময় তার সামনে পিয়াস এসে দাঁড়ালো। সাথীর গাল টেনে দিয়ে বলল, তোমার দেখি পুরো বাচ্চা কাচ্চা লাগছে সুইটি। সাথী একরাশ বিরক্তির সহিত বলল, ক্লাস 9-এ পড়া মেয়েকে বাচ্চা বাচ্চা লাগবে না তো বাচ্চার মা লাগবে নাকি? আর আপনাকে না বলেছি গালে হাত দেবেন না? আরে আমি কি সেটা বলেছি নাকি? তোমাকে অনেক কিউট লাগছে সেটা বুঝতে চেয়েছি। আর তোমার গালগুলো এত সুন্দর গুলুমুলো যে আমার দেখলে শুধু টানতে টানতে ইচ্ছা হয়। আমি যে কিউট সেটা আমি জানি, আপনারা বলতে হবে না। সাথী অ্যাটিটিউড দেখিয়ে পিয়াসের সামনে থেকে চলে আসে। এই ছেলে একটা ছ্যাঁচড়া, কথা বললেই কথা বাড়াবে। সময় পরিবর্তন হয়, তার সাথে পরিবর্তন হয় অনেক কিছুই। তেমনি পরিবর্তন হচ্ছে সাথীর মাঝেও। এই যে যখন তখন তার ভাবনায় নিষ্ঠুর মানবটা এসে পড়ে। তাকে নিয়ে ভাবতে ভাবতে সময় চলে যায়, কিন্তু ভাবনা যেন শেষ হয় না। তাকে নিয়ে ভাবতে ভালো লাগে, তার আশেপাশে থাকতে ভালো লাগে, তার গম্ভীর আচরণেও কোথাও না কোথাও ভালো লাগা ছেয়ে যায়। এই লক্ষণগুলো সাথীর মাঝে ওই দিনের পর থেকে দেখা যাচ্ছে। সে না চাইলেও ওই নিষ্ঠুর মানবটাকে নিয়ে একরাশ ভাবনারা তার মস্তিষ্কে হানা দেয়। বোর্ডে অঙ্ক করাচ্ছে উদয়, আর সাথী তাকে আর চোখে দেখছে। মাঝে মাঝে খাতায় 2-1টা অঙ্কও তুলছে। পাশ থেকে রিমা তাকে ধাক্কা দিল। কি রে, তুই স্যারের দিকে এমন আর চোখে তাকাচ্ছিস কেন? আরে এমনি। সত্যি করে বল, না হলে গুলি মেরে তোর খুলি উড়িয়ে দিব। রিমার কথায় সাথী জোরে হাসতে গিয়েও হাসি আটকে নাই। এখন জোরে হাসা আর বাঘের গুহায় গিয়ে তার সামনে নাচানাচি করার সমান। তাই সাথী হাসি চেপে বলে, আরে সত্যি তেমন কিছু না। সত্যি? 3 সত্যি। সাথী আর রিমা ক্লাসে মনোযোগ দিল। উদয় এতক্ষণ সাথী আর রিমা দুজনকেই লক্ষ্য করেছে। দুজনকে কথা বলতে দেখেও কিছু না বলে ক্লাসে করাতে মনোনিবেশ করলো। সাথে কলম দিয়ে মাথা চুলকাচ্ছে আর একটু পর পর আর চোখে উদয়ের দিকে তাকাচ্ছে। উদয় তাকে সেট ও ফাংশন অধ্যায় থেকে অঙ্ক দিয়েছে। সে সেটের অঙ্কটা পারলেও ফাংশনের অঙ্ক পারছে না, তাই তো মাথা চুলকাচ্ছে। উদয় হাত দ্বারা টেবিলে আঘাত করে বলল, কি হলো, অঙ্কটা করছো না কেন? টেবিলে আঘাতের শব্দে সাথে কেঁপে উঠল। তোতলানো স্বরে বলল, এটা পারি না। কথাটা কর্ণপাত হওয়া মাত্রই উদয়ের মাথা গরম হয়ে গেল। ওর এখন মনে চাচ্ছে সাথীর গালে একটা থাপ্পড় মেরে গাল লাল করে দিতে, কিন্তু উদয় সেটা করল না। আধা ঘন্টা সাথীকে এক পায়ে দাঁড় করিয়ে রাখলো। যখনই সাথীর পা মাটিতে পড়তে নেবে তখনই উদয় ওর দিকে চোখ গরম করে তাকায়। এতে সাথী সোজা হয়ে দাঁড়ায়। পাক্কা ঘড়ি ধরা আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে সাথীর পা ব্যথা হয়ে গিয়েছে। উদয় ওকে বসতে বলার সাথে সাথে ধপ করে বসে পড়ল। উদয় চলে যাওয়ার সময় সাথী বলে উঠল, খারুশ। উদয় শব্দটা কানে যাওয়া মাত্রই দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে একবার সাথীর দিকে তাকালো, অতঃপর কিছু না বলে চলে গেল। সাথী যেন হাঁপ ছেড়ে বাঁচল। ও তো মনে করেছিল উদয় বোধহয় আজকে ওর সুন্দর গালে 5 আঙুলের ছাপ বসিয়ে দেবে। সাথী পায়ে ব্যথার কারণে পা এলিয়ে দিল বিছানায়। অপরদিকে এক যুবক জানালার ফাঁকা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মনে মনে এক চঞ্চল কিশোরীর কথা ভাবছে, আর তার ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি ফুটে উঠেছে। কিশোরীটি যে বড্ড চঞ্চল, চঞ্চলতা যেন তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। আর সেই চঞ্চলতায় মুগ্ধ হয় এই যুবক। দিন দিন উদয় নামক মানুষটার প্রতি সাথীর এক অন্যরকম অনুভূতির জন্ম হচ্ছে। আগের মতো মানুষটাকে আর বিরক্তিকর লাগে না। অপ্রিয় মানুষটাকেও এখন আর আগের মতো অপ্রিয় লাগে না। লোকটা সামনে আসলে এক অদ্ভুত অনুভূতি হয়। এই অনুভূতির সাথে তার পরিচয় প্রথম, তাই সে অনুভূতি শনাক্ত করতে পারছে না। তাই সাথী ভাবলো কারো কাছে জিজ্ঞেস করবে, কিন্তু কাকে জিজ্ঞেস করবে? সাথীর ভাবনার মাঝেই পিয়াস এসে দাঁড়ালো ওর সাথে।
সাথীর ভাবনার মাঝে পিয়াস এসে দাঁড়ালো ওর পাশে। সাথী ভাবলো পিয়াসকে জিজ্ঞেস করা যাক। পিয়াস ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? একটা কেন, যতদূর ইচ্ছে ততগুলো করো, আমার ওটাতে কোনো সমস্যা নেই। মনে করুন আপনার অপ্রিয় মানুষটাকে আপনার আর অপ্রিয় লাগে না, তাকে দেখলে মনে অন্যরকম অনুভূতি হয়, এর মানে কি? সাথীর কথা শুনে পিয়াস যেন খুশিতে গদগদ হয়ে গেল। ও ভাবছে সাথী হয়তো ওকে নিয়ে বলছে, তাই দেরি না করে জবাব দিল। এর মানে হচ্ছে তুমি তাকে পছন্দ করো। হয়তো সে আগে তোমার অপছন্দের ছিল, কিন্তু এখন তুমি তাকে পছন্দ করতে শুরু করছো। ও আচ্ছা। তা তুমি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো যে পছন্দ করো নাকি কাউকে? আরে না, আমার এক বান্ধবী আমাকে জিজ্ঞেস করেছিল, আমি তো এ ব্যাপারে জানি না, তাই আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আবার কিছু মনে করেন না। সাথীর কথা শুনে পিয়াসের খুশিতে যেন ভাটা পড়ল। বেচারা ভেবেছিল সাথী হয়তো তাকে নিয়ে কিছু ফিল করবে, কিন্তু সাথীর কথা শুনে ওর ছোট দিল টুট গায়া। তাই মুখে মেকি হাসি ফুটিয়ে বলল, আরে না, কিছু মনে করেনি। সাথী আর কথা বাড়ল না, তার যা জানা সে জেনে নিয়েছে। তাই ঘরে চলে এলো। বিছানায় গড়াগড়ি খাচ্ছে আর ভাবছে সে কি সত্যি ওই নিষ্ঠুর মানুষটাকে পছন্দ করা শুরু করেছে। শেষে কিনা তার ওই নিষ্ঠুর মানবটাকে পছন্দ হলো। সাথী ভাবনায় মত্ত হলো। এই ভাবনাটা যেন শেষ হওয়া নয়। যতই ভাবে ওই নিষ্ঠুর মানুষটাকে নিয়ে, ততই যেন ভাবনারা ঘিরে ধরে তাকে। আমরা যখন কাউকে পছন্দ করি, তখন তার সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, নিজেকে সেরা রূপে তার সামনে উপস্থাপন করতে চাই। তেমনি সাথীও নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করে। অগোছালো মেয়েটাও যেন হঠাৎ করে গোছালো হয়ে গেল। যেই মেয়ের বিছানা থেকে শুরু করে সব কিছু তার মা করে দিত, সেখানে এখন সে সব কিছু নিজের হাতে করে। সাথীর মা মেয়ের বদল দেখে মাঝে মাঝে অবাক হয়, সাথে খুশিও হয়। উদয়ের মাঝেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে এখন আগের মতন সাথীর সাথে গম্ভীর হয়ে থাকে না, টুকটাক কথা বলে, মাঝে মাঝে দুষ্টুমিও করে। সাথী আজকে শাড়ি পরেছে, একটু পর উদয় আসবে তাকে পরাতে। সাথে টেবিলে বসে কলম নিয়ে খাতায় আঁকিবুকি করছে। এরই মাঝে ঘরে প্রবেশ ঘটে উদয়ের। উদয় কোনো দিকে না তাকিয়ে সোজা এসে চেয়ারে বসে পড়ালো শুরু করলো। সাথী এতে অসন্তুষ্ট হলো। সে কত কষ্ট করে এই লোকটাকে দেখানোর জন্য শাড়ি পরল, আর এই নিষ্ঠুর লোকটা তার দিকে ভালো করে একবার তাকালো না। সাথী অধৈর্য হয়ে জিজ্ঞেস করেই বলল, স্যার বলুন তো আমাকে কেমন লাগছে? উদয় এতক্ষণে তাকালো সাথীর দিকে, এক পলক চেয়ে বলল, পেতনির মতো লাগছে। শেওড়া গাছের পেতনি চিনো? একদম ওই শেওড়া গাছের পেতনির মতোই লাগছে। সাথী আগ্রহের সাথে বসেছিল উদয়ের মন্তব্য শোনার জন্য, কিন্তু লোকটা যে এভাবে বলবে ও ভাবেনি। ওর মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। ও কি এতটাই খারাপ দেখতে যে উদয়কে শেওড়া গাছের পেতনির সাথে তুলনা করলো? নিমেষেই সাথীর চোখের কোণে পানি চলে এলো, কিন্তু ও তা ঝরতে দিল না। পড়ানোর বাকিটা সময় সাথী চুপচাপ ছিল, একটা কথা বলেনি, আর না মাথা তুলে উদয়ের দিকে তাকিয়েছে। উদয় কিছু জিজ্ঞেস করলে মাথা নেড়ে সায় জানিয়েছে। অতঃপর পড়ানো শেষে উদয় চলে গেলেই সাথী ধপ করে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কেঁদে দিল। আজকে সে অনেক কষ্ট পেয়েছে। মনে মনে নিজেই নিজেকে বলছে, নিষ্ঠুর মানবটা শুধু নিষ্ঠুরই না, সাথে খবিশও। একটু প্রশংসা করলে কি তার খুব বেশি ক্ষতি হয়ে যেত তার? সাথী তার কাছে বেশি কিছু কি আশা করেছে? না, শুধু তো একটু প্রশংসায় আশা করেছে। লোকটা তাও করলো না। ঝলমলে আকাশে রৌদ্র মেঘের আনাগোনা, পরিবেশটা বড্ড উপভোগ করার মতো, কিন্তু সাথী তা উপভোগ করতে পারছে না। পরীক্ষা চলছে তার, তাই খুব মন দিয়ে পড়তে হবে। উদয় তাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে, এবারও যদি সাথী গণিতে খারাপ করে তাহলে তাকে আর উদয় পড়াবে না। সে ভয়ে সাথী সব কিছু বাদ দিয়ে পড়তে বসেছে, না হলে বই খাতা নিয়ে বসার মতো মেয়ে সে না। উদয় তাকে না পড়ালে কিভাবে হবে? সে যে এই নিষ্ঠুর মানবটাকে মনের করে ঠাঁই দিয়ে ফেলেছে, এখন তাকে না দেখে সে থাকবে কিভাবে? না, এসব ভেবে লাভ নেই। তাই মাথা থেকে সব আজগুবি চিন্তাভাবনা বাদ দিয়ে সাথী মন দিয়েছে পড়াশোনায়। শায়লা বেগম মেয়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। সাথীকে টেবিলে বসে থাকতে দেখে খুব অবাক হলো। পরের মধ্যে ভাবলো হয়তো টেবিলে বসে দুষ্টুমি করছে, কিন্তু সামনে এগিয়ে যখন দেখলো মেয়ে তার মন দিয়ে পড়ছে, সে মনে মনে বড্ড খুশি হলো। একটু হলেও তার মেয়ের মাথায় বুদ্ধি হয়েছে। তাই তিনি সাথীকে না ডেকে নিঃশব্দে পেছন থেকে সরে আসেন। আজকে সাথীর শেষ পরীক্ষা। সাথীর শরীরের অবস্থা বেশি ভালো নয়। সকাল থেকে শরীরটা গরম গরম লাগছে, মাঝে মাঝে মাথা চক্কর দিচ্ছে। এই শরীর নিয়ে ও পরীক্ষা দিতে এসেছে, সাথে রিমাও আছে। ওদের সিট আগে পরে হওয়ায় রিমা ওর খেয়াল রাখছে। পরীক্ষা শেষে সাথী বের হয়ে দোতলা বারান্দা দিয়ে হাঁটছে,
আর রিমার সাথে কথা বলছে। কথা বলতে বলতে সিঁড়ির কাছে আসতে হঠাৎ সাথীর মাথা চক্কর দিয়ে উঠল। ও ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নেবে, তার আগেই কেউ একজন ওর কবজি ধরে টান দিয়ে দাঁড় করিয়ে দেয়। কি সমস্যা? এভাবে এদিক ওদিক ঢলে পড়ে যাচ্ছ কেন? সোজা হয়ে দাঁড়াও। আকস্মাৎ হাতে টান খাওয়ার সাথে ধমক শুনে সাথে কেঁপে উঠল। মাথা তুলে সামনে তাকিয়ে দেখলো তার সামনে নিষ্ঠুর মানবটি দাঁড়িয়ে আছে। সাথীর শরীর যেন চলছে না। ও যে কথা বলবে সেই শক্তিও পাচ্ছে না। ও আবার পড়ে যেতে নিলেই পাশ থেকে রিমা ওকে ধরে ফেলে। অতঃপর উদয়ের উদ্দেশ্যে বলল, স্যার, ও অসুস্থ বোধ করছে, ওর মাথা ঘোরাচ্ছে, তাই পড়ে যেতে নিয়েছিল। উদয় রিমার থেকে দৃষ্টি সরিয়ে সাথীর দিকে তাকিয়ে বলল, সাথী, তুমি কি এই অবস্থায় একা বাসায় যেতে পারবে? সাথী মাথা নেড়ে নিম্ন স্বরে বলল। পারবো, রিমা আর আমি চলে যাব। উদয় রিমাকে বলল। ওকে ধরে সাবধানে নিয়ে যাও, না হলে পড়ে যেতে পারে। রিমা সাথীকে ধরে গেট পর্যন্ত নিয়ে এলো। এরপর একটা রিক্সা থামিয়ে দুজনে উঠে পড়ল। সাথীর বাসার গেটের সামনে রিক্সা থামিয়ে নিজে নেমে সাথীর হাত ধরে ওকে নামালো। সাথীকে ধরে গেটের মধ্যে ঢুকবে, এর মধ্যেই পিয়াস এসে দাঁড়ালো ওদের সামনে। পিয়াসকে দেখে রিমার মুখে একরাশ বিরক্তি ছেয়ে গেল। এই ছেলে যখনই ওর সাথে কথা বলতে আসবে তখন ওদের কথা কম, ঝগড়া বেশি হয়। রিমা সাথীকে ধরে নিয়ে যাচ্ছে দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, মিস ঝগড়ু, তুমি এভাবে সাথীকে ধরে নিয়ে যাচ্ছ কেন? ওর কি হয়েছে? পিয়াসের কথায় রিমা তেতে উঠে বলল, আমি ঝগড়ুটে না, আপনি ঝগড়ুটে। সাথীর শরীর ভালো না, তাই ওকে ধরে নিয়ে যাচ্ছি। আপনি এখন কথা না বলে সামনে থেকে সরুন তো, আমরা যাব। আমি তোমাকে ধরে রেখেছি নাকি? ধরে রাখেননি, কিন্তু সামনে তো দাঁড়িয়ে আছেন। একজন হাতির মতো লোক সামনে দাঁড়িয়ে থাকলে যাব কি করে? মুখ সামলে কথা বলো মিস ঝগড়ুটু। তোমার চোখে কি ছানি পড়ছে? আমার মতো চিকন একটা ছেলেকে তুমি হাতি বলছো? আর আমি যদি হাতি হই তাহলে তুমি কি? তুমি রাক্ষসী। রিমা রেগে কিছু বলবে তার আগে দেখে সাথী একা একা চলে যাচ্ছে। সাথী ওদের ঝগড়া দেখে বিরক্ত। এমনিতে সময় হলে ধমক দিয়ে দুইজনকে চুপ করে দিত, কিন্তু এখন ওর শরীরে ধমক দেওয়ার মতন শক্তি, সাথে ইচ্ছা কোনোটাই ওর নেই। তাই ওদের ঝগড়া করতে দিয়ে একা একা ভেতরের দিকে হাঁটা দিল। সাথীকে একা যেতে দেখে রিমা ঝগড়া বাদ দিয়ে সাথীকে এসে ধরলো। অপর পাশে পিয়াস এসে ধরলো। এদের হাবভাব দেখে সাথীর মনে হচ্ছে সে মারাত্মক কোনো রোগে আক্রান্ত, যার জন্য দুজন মিলে তাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা দুজন সাথীকে বাসায় পৌঁছে দিয়ে সাথীর আম্মুকে বলে চলে এলো। আসার সময় একজন আরেকজনের দিকে তাকিয়ে ভেঙচি কাটলো। সেদিন রাতে সাথীর হাড় কাঁপানো জ্বর এলো। শায়লা বেগম সারা রাত মেয়ের পাশে বসে মাথায় পানি দিয়েছেন। ভোরের দিকে জ্বরটা একটু কমেছিল। শায়লা বেগম সাথীকে তুলে অল্প একটু খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে যান। সারাদিন সাথীর জ্বর না থাকলেও বিকেলের দিকে আবার জ্বর এলো। অনেক জ্বর থাকার কারণে সাথী বিছানায় শুয়ে আছে। একটু পর উদয় আসবে তাকে পড়াতে। সাথী ভয় পাচ্ছে, সে তো হোমওয়ার্ক কমপ্লিট করতে পারেনি। রাতে জ্বরের জন্য ভালো মতো ঘুমাতে না পারায় সাথী ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর উদয় সাথীর রুমে এসে তাকে মেয়েটা ঘুমাচ্ছে। মুখটা কেমন শুকিয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে জ্বরের প্রকোপে নেতিয়ে পড়েছে। কোমল কণ্ঠে ডাক দিল, সাথী, এই সাথী, ওঠো। সাথী কারো ডাক শুনে পিটপিট করে চোখ খুলে দেখে তার সামনে উদয় বসে আছে। সাথী অবাক হলো উদয়ের এত কোমল স্বর শুনে। লোকটা কোমল স্বরেও কথা বলতে পারে, তাহলে সবসময় ওরকম ধমক দিয়ে কথা বলে কেন? সাথী কিছুক্ষণ ফ্যালফ্যাল করে উদয়ের দিকে তাকিয়ে রইল। অতঃপর উদয়ের ডাকে ভাবনা থেকে বেরিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে সাথী দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না, তাই তাড়াতাড়ি চেয়ারে গিয়ে ধপ করে বসে পড়ল। উদয় সাথীর সাথে কিছুক্ষণ এটা ওটা নিয়ে কথা বলল, ওর ঘুম কাটানোর জন্য। সাথীর এখন ভালো লাগছে। অতঃপর উদয় পড়ানো শুরু করলো। সাথী, তোমাকে বাসায় যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম সেগুলো করেছো? দেখি, খাতাটা দাও। উদয়ের কথা শুনে সাথী হাত মোচড়ামুচড়ি করতে লাগলো। সে তো অঙ্কগুলো করেনি। এখন উদয় কি তাকে মারবে, নাকি কান ধরে উঠবোস করাবে, নাকি এক পায়ে দাঁড় করিয়ে রাখবে? সাথী ধীর কণ্ঠে বলল, স্যার, অঙ্কগুলো করতে পারিনি। কালকে রাতে আমার অনেক জ্বর এসেছিল, তাই করা হয়নি। কথাটা বলে সাথী চোখ বুজে নিল। ও ভাবলে উদয় হয়তো ওকে ধমক দেবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে উদয় ওকে কিছুই বলে না। চোখ খুলে দেখে উদয় ওর দিকে তাকিয়ে আছে। ওকে আরেক দফা অবাক করে দিয়ে উদয় ওর কপালে নিজের হাতের উল্টো পিঠ ছোঁয়ালো। হাত দ্বারা তাপমাত্রা মেপে বলল, তোমার শরীরে তো অনেক জ্বর, থাক, আজকে আর তোমার পড়া লাগবে না। তুমি আজকে বিশ্রাম নাও, আমি এখন চলে যাচ্ছি। তুমি ঠিকমতো ওষুধ খেও আর নিজের খেয়াল রেখো। কথাটা বলে উদয় চলে গেল। সাথে বিছানায় শুয়ে পড়ল।
শুয়ে শুয়ে একটু আগের কথা ভাবতে বসলো। উদয় ওর কপালে হাত রাখায় ও চুপ হয়ে গিয়েছিল। হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই বুঝি হাড় বেচারা বেরিয়ে আসবে। মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনের মাঝে একটা গানের লাইন বেজে চলছিল। তুমনে ছুয়া জাকমকো মেরে, মারহাম মারহাম দিল পে লাগা। গোধূলি লগ্নে উদাস মনে ব্যালকনিতে বসে আছে সাথী। উদয় সাহেবের পড়াতে আসার সময় অতিক্রম হয়ে গিয়েছে কিছুক্ষণ পূর্বে, কিন্তু তার দেখা মিলছে না। সাথীক নিজেকে পরিপাটি করে উদয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু সে আসছে না। সাথীর মন যেন উদয়ের আসার অপেক্ষায় উতলা হয়ে আছে। তার অপেক্ষার অবসান ঘটাতে যেন ফোনটা বেজে উঠল। সাথী ফোন হাতে নিয়ে দেখলো উদয়ের নাম্বার স্ক্রিনে জলজল করছে। সাথীর হৃদয়ের হৃদস্পন্দন যেন মুহূর্তেই অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেল। সাথীর হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতে ফোন কানে নিয়ে সালাম দিল। অতঃপর কম্পনরত স্বরে শুধালো, স্যার কোথায় আপনি? এখনো আসছেন না যে? অপর পাশ থেকে উদয় সালামে জবাব দিয়ে উত্তর দিল, সাথী, আজকে আমি আসতে পারবো না, আমি একটু বিজি আছি। ওকে। উদয় ফোন কেটে দিল। সাথীর উৎফুল্ল মনটা নিমেষেই বিষণ্ণ হয়ে গেল। বিষণ্ণতা যেন তাকে ঘিরে ধরল। এখন ওর কিছুই ভালো লাগছে না। উদয় সাথীকে পড়াচ্ছে। পড়ানোর ফাঁকে সাথী উদয়কে জিজ্ঞেস করলো, স্যার আপনি কি কালকে কোথাও গিয়েছিলেন? উদয় পকেট থেকে ফোন বের করতে করতে উত্তর দিল, হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের বিয়ে, ওর বিয়ের শপিং করতে ওর সাথে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। উদয় ফোনে ওর বান্ধবীর ছবি বের করে সাথীকে দেখালো। সাথীর মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধির উদয় হলো। ও ভাবলো উদয়কে একটু জেলাস ফিল করাবে, তাই যেই ভাবা সেই কাজ। সাথী উদয়ের সামনে ওর ফ্রেন্ডের প্রশংসা করছে। সাথীর জেলাস করানোর মিশন যেন কাজে দিল। উদয় ফোনের স্লাইড চেঞ্জ করে ওর সাথে ওর মেয়ে ফ্রেন্ডের পিক বের করলো। মেয়েটার পরনে শাড়ি। উদয় মেয়েটার প্রশংসা যেন পঞ্চমুখ। সাথী মনে মনে ভাবছে, কোথায় সে উদয়কে জেলাস করাতে চেয়েছিল, এখন সেই উল্টো জেলাস ফিল করছে। সাথী মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে উদয়ের মুখে মেয়েটার প্রশংসায় শুনে যাচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছে মেয়েটা চুল ছিঁড়ে ফেলতে। এক পর্যায়ে এর সহ্য করতে না পেরে বলে উঠল, স্যার আমার না এই অঙ্কের সমস্যা হচ্ছে, আপনি আমাকে এটা বুঝিয়ে দিন। সাথীর কথায় উদয়ের ঠোঁটের কোণে এক চিলটে হাসির রেখা ফুটে উঠল, যা সাথীর দৃষ্টির অগোচরে। উদয় ফোন পকেটে রেখে সাথীকে অঙ্ক বোঝানোতে মনোযোগী হলো। আজকে সাথীদের বাসায় মেহমানের মেলা। ওর সব কাজিনরা এসেছে। সাথী ভাবলো এই সুযোগে সে শাড়ি পরবে, সাথে সুন্দর করে সাজবে। উদয় যেন তার উপর থেকে চৌকি সরাতে না পারে। সাথী ওর মায়ের পিছু পিছু ঘুরছে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। এখন শাড়ি পরে তুই কি করবি? হাতে অনেক কাজ, আমি পরিয়ে দিতে পারবো না, অন্য একদিন পরিস। আজকে সবাই এসেছে তাই আমি শাড়ি পরবো। আম্মু প্লিজ পরিয়ে দাও না। আজকে বাসায় অনেক মেহমান, কাজের শেষ নেই, তুই এখন এখান থেকে যা। সাথী তো দমে যাওয়ার পাত্রী নয়। ও শাড়ি নিয়ে ওর খালামণির কাছে চলে গেল। খালামণিকে বলতে তিনি সাথীকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। সাথীর মনে আজ অন্যরকম খুশি কাজ করছে। ওকে দেখে মনে হচ্ছে আজকে ওর জন্য ঈদ লেগেছে। শাড়ি পরা শেষে সাথী নিজের রুমে এসে সাজুগুজু করে নিল। নিচে নামতেই সবাই যেন ওর প্রশংসায় পঞ্চমুখ। ওর এক কাজিন তো বলেই দিল, সাথী, আজকে না তোকে পুরো বউ বউ লাগছে। কথাটা কর্ণপাত হওয়া মাত্রই সাথীর মনে একরাশ লজ্জারা ভিড় জমালো। ও দ্রুত ঘরে চলে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখতে শুরু করলো। আয়নার প্রতিবিম্বে নিজেকে বউ রূপে আবিষ্কার করলো। মনে মনে ভাবছে, আজকে নিষ্ঠুর মানবটা ওর প্রশংসা না করে পারবে না। না মানে না, প্রশংসা তাকে আজকেই করতেই হবে। আচ্ছা, উদয় যখন তার প্রশংসা করবে তখন কি সে লজ্জা পাবে? এখন যেমন লজ্জা পাচ্ছে, ইস, ভাবতে সাথীর গালগুলো লাল লাল হয়ে যাচ্ছে। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে উদয় সাহেবের আগমন ঘটল। উদয় আসতে সাথী ভদ্রমের মতন চেয়ারে গিয়ে বসলো। উদয় সাথীকে পড়াচ্ছে আর মাঝে মাঝে আর চোখে সাথীর দিকে তাকাচ্ছে। এক পর্যায়ে বলে উঠল, আজকে এই গেটআপে কেন? আজকে আবার কোন ভূতে ধরলো? উদয়ের কথা শুনে সাথীর মাথায় আগুন ধরে গেল। এই খবিশ লোকের জন্য ও এত কষ্ট করে শাড়ি পরে সাজুগুজু করলো, আর একে না ওকে ভূতে ধরেছে বলছে। সাথী রাগী কণ্ঠে বলল, ভূতে কেন ধরবে? আমার ইচ্ছে হয়েছে তাই পড়েছি। আমাকে কোনো ভূত বা পেতনিতে ধরে নাই। উদয় মুখ বাঁকা করে ভেঙচি কেটে বলল, ঢং দেখলে আর বাঁচি না। ঢং তো মেয়েরাই করবে, তা না হলে কি ছেলেরা ঢং করবে? হইছে, তোমার বকবক পকেটে রাখো। পুরো পেতনির মতো লাগতেছে। ভুলেও এই লুকে কারো সামনে যেও না, তাহলে সে হার্ট অ্যাটাক করতে পারে।
আমার হার্ট শক্তিশালী বলে এখনো আমার কিছু হয়নি। উদয়ের কথার বিপরীতে সাথী ভেঙচি কাটল। কোথায় সবাই তাকে সুন্দর বলেছে, বউ বউ লাগে বলেছে, সেখানে এই নিষ্ঠুর মানবটা কিনা বলছে তাকে দেখে মানুষ হার্ট অ্যাটাক করবে। মানুষটা আসলে নিষ্ঠুর, সাথে খবিশও। নাহলে এত সুন্দর করে সাজার পরে কেউ এসব বলতে পারে? উদয়ের যাওয়ার সময় হয়ে গিয়েছে। উদয় নিচে নেমে দেখে কেউ নেই, কারো সারা শব্দও পাওয়া যাচ্ছে না। উদয়ের পিছু পিছু সাথীও নেমে এলো। ওর মা ওকে বলে রেখেছিল তারা সবাই মিলে পাশেই ওর খালামণির বাসা, সেখানে যাবে। উদয় চলে গেলে সাথী তো একা হয়ে যাবে, সেটা ভেবে ও মনে মনে ভয় পাচ্ছে। উদয় বোধহয় ওর ভীতিটা ধরতে পারল। জিজ্ঞেস করলো, আমি চলে গেলে বাসায় তো তুমি একা হয়ে যাবে, একা একা ভয় পাবা নাকি? সাথী ভয় ভয় কণ্ঠে বলল। না, ভয় পাবো না। উদয় বুঝতে পারছে সাথী ভয় পাচ্ছে, কিন্তু ওর সামনে বলছে না। তাই সাথীকে বলল, আমি তোমার খালামণিদের বাসার ওই দিকে একটা কাজে যাব, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। অতঃপর সাথী আর উদয় বাসা থেকে বেরোলো। উদয় হেঁটে সামনের দিকে যাচ্ছে। সাথী দরজায় তালা লাগিয়ে উদয়ের পাশে হাঁটা শুরু করলো। সাথীর মনে একটু অন্যরকম অনুভূতি হচ্ছিল। প্রিয় মানুষের সাথে হাঁটার আনন্দই আলাদা, যা মুখে বলে বোঝানোর মতো না। গন্তব্য দুজনের আলাদা হলেও তারা পাশাপাশি হাঁটছে। উদয়ের পরনে ছিল কালো টি শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, আর সাথীর পরনে বেগুনি রঙের কাতান শাড়ি। দুজনকে একসাথে অসম্ভব সুন্দর লাগছে। দূর থেকে কেউ দুজনকে একসাথে দেখে নির্দ্বিধায় মাশাল্লাহ বলবে। সাথীর মনে খুশির ঢেউ থাকলেও উদয়ের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। সাথী উদয়ের সাথে তাল মিলিয়ে হাঁটছে আর মনে মনে গেয়ে উঠছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। নিশিরাত, আধারে নিমজ্জিত ধরণী, পরিবেশের নিস্তব্ধতা। এত রাত অবধি জেগে রয়েছে এক কিশোরী। প্রিয় মানুষটির বিশেষ দিনে সবার আগে তাকে শুভেচ্ছা জানানোর জন্য অধীর আগ্রহে বসে আছে সাথী নামক কিশোরীটি। সে সাধারণ সময় 10টা বাজে ঘুমিয়ে যায়। সেই মেয়ে আজকে শুধুমাত্র প্রিয় মানুষটির জন্য এত রাত অবধি জেগে আছে। তার অপেক্ষার প্রহর যেন শেষই হতে চাচ্ছে না। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটায় 12টা বেজে গেল। সাথী প্রথমে ভেবেছিল ফোন দিয়ে উইশ করবে, কিন্তু সাহসের অভাবে তা করল না। মনে কিছুটা সাহস সঞ্চয় করে ফোনটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে লিখল, আসসালামু আলাইকুম স্যার, শুভ জন্মদিন। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দ্রুত বেগে হৃদস্পন্দনে হতে থাকা হৃদয় নিয়ে বসে আছে অপর পক্ষের উত্তরের আশায়। মনে মনে ভয়ও পাচ্ছে নিষ্ঠুর মানুষটা যদি এতে রেগে যায় তখন। না, সে কি অপরাধের কিছু করেছে নাকি? সে তো শুধুমাত্র জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। এর মধ্যে অপর পাশ থেকে বার্তা এলো। ধন্যবাদ তোমাকে। এই বার্তার বিপরীতে বলার মতো কোনো কিছু খুঁজে পেল না সাথী, তাই ফোনটা হাতে নিয়ে বসে রইল। মুহূর্তের ব্যবধানে আবার বার্তা এলো। তুমি সর্বপ্রথম আমাকে উইশ করলে, এর আগে কেউ করেনি। এমনকি আমার নিজেরও মনে ছিল না যে আজকে আমার জন্মদিন, কাজের চাপে ভুলে গিয়েছি। তুমি বললে তাই মনে পড়ল। বার্তাটা পড়ে সাথীর মনে মনে খুশিতে নাচতে ইচ্ছে হলো। তার এত রাত অবধি জেগে থাকা সফল হলো। সে চেয়েছিল সবার আগে উইশ করতে এবং সে তা করতে পেরেছে। কিন্তু সাথীর এই খুশিটা বেশিক্ষণ স্থায়ী ছিল না, কারণ উদয়ের নাম্বার থেকে পুনরায় বার্তা এলো। সাথী, এরপর থেকে কখনো আমাকে আমার জন্মদিনে উইশ করবে না। এইগুলো আমার একদম পছন্দ নয়। প্রথমবার করলে তাই কিছু বললাম না, পরবর্তীতে যেন এরকম না হয়। এক নিমেষে সাথীর কিশোরী মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে কত আশা করে এত রাত অবধি জেগে লোকটাকে উইশ করলো, আর এই নিষ্ঠুর লোকটা তাকে আর কখনো এরকম করতে না করলো। সাথীর মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। আসলে তার উচিতই হয়নি এই নিষ্ঠুর মানুষটাকে নিয়ে ভাবার। সাথী তো তার জমানো টাকা দিয়ে একটা ঘড়িও কিনেছিল, ভেবেছিল কোনোভাবে ওই নিষ্ঠুর লোকটাকে দেবে। ঘড়িটা টেবিলের ড্রয়ার থেকে বের করে আলমারিতে লক করে রেখে দিল, যাতে কখনো কারো হাতে না পড়ে। বিষণ্ণ মন নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার এখন আর কিছুই ভালো লাগছে না। একসময় সে ঘুমের দেশে পাড়ি দিল। সাথী স্কুলের জন্য তৈরি হয়ে নাস্তা খেয়ে কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হলো। রাস্তার মোড়ে রিমা তার জন্য অপেক্ষা করছে। সাথী মোড়ের কাছে যেতেই দেখতে পেল রিমা আর পিয়াস কথা কাটাকাটি করছে। একটু কাছে গিয়ে শুনতে পেল রিমা বলছে, আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন, হনুমান কোথাকার। আমি তোমাকে ধাক্কা দিইনি, উল্টো তুমি আমাকে ধাক্কা দিয়েছো চোখরুটি। আপনি ধাক্কা দিয়েছেন, আমি আপনাকে ধাক্কা দিব কোন দুঃখে? আপনি আমি কি আপনার মতো চোখ ফোনের ভিতরে নিয়ে হাঁটি নাকি? আমি না হয় চোখের ফোনের ভিতরে নিয়ে হাঁটি, আর তুমি চোখ কোথায় রেখে হাঁটো? আকাশে?
যেই দেখলে সুন্দর হ্যান্ডসাম ভদ্র একটা ছেলে সামনে কি হায় যাচ্ছে, তাই পটানোর জন্য ধাক্কা দিলে। কিন্তু আমি তো তোমার মতো ঝগড়ুটে হাতে পা দিব না। ও হ্যালো মিস্টার, আপনার মনে হচ্ছে না আপনি বেশি বেশি বকছেন? নিজেকে কি ভাবেন, শাহরুখ খান? আসলে তো আপনি হিরো আলম, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। হ্যাঁ, আর আপনাকে ভদ্র বললে ভদ্র শব্দটারই অপমান হবে। তুমি একটু বেশি বলছো মিস ঝগড়ুটে। আর আমি হিরো আলম না। হিরো আলম তো তোমার বর হবে, যার কপাল তোমার মতো ঝগড়ুটে মেয়ে আসছে। আমার না বেচারা অনেক বড্ড মায়া হচ্ছে। শেষের কথাটা খুব আফসোসের স্বরে বলল পিয়াস। রিমা রেগে পিয়াসকে কিছু বলবে তার আগে সাথী এসে জিজ্ঞেস করলো, কিরে, তোরা রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছিস কেন? ঝগড়া আমি করছি না, ঝগড়া তো এই হনুমানটা করছে। ধাক্কা দিয়ে সরি বলার বদলে আমার ঘাড়েই দোষ চাপাচ্ছে। তোমাকে সরি বলবো আমি? কখনোই না। সরি তো আপনাকে বলতেই হবে। এক কথায় দুই কথায় আবার দুজনে ঝগড়া শুরু করে দিল। সাথী ভেবে পায় না পিয়াস ছেলে হয়েও মেয়েদের মতো পায়ে পা দিয়ে ঝগড়া করে কিভাবে। সাথী দুজনকে থামানোর চেষ্টা করলো, কিন্তু কেউই থামার নাম নিচ্ছে না, একে অপরের ওপর দোষ চাপাচ্ছে। তাই সাথী রিমার হাত ধরে টেনে নিয়ে এলো। কিছুদিন আসার পর রিমা ঝাড়ি দিয়ে সাথীর থেকে হাত ছাড়িয়ে বলে উঠল, তুই আমাকে টেনে নিয়ে আসলি কেন? আজকে ওই হনুমানটাকে দিয়ে সরি বলিয়েই ছাড়তাম। টেনে আনবো না তো কি করব? দুজন যেভাবে ঝগড়া করছিলি মনে হচ্ছিল সাপ আর বেজি যুদ্ধ করছে। আর স্কুলের জন্য যে দেরি হয়ে যাচ্ছিল সে খেয়াল আছে? সাথীর কথায় রিমা জিভ কাটলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আসলেই তো দেরি হয়ে যাচ্ছে। তাই কথা না বাড়িয়ে দুজন স্কুলের পথে হাঁটা দিল। উদয়ের ক্লাসে সাথী আজ একবারও ওর দিকে তাকায়নি। বিকেলে পড়াতে আসলেও প্রয়োজন ছাড়া বেশি কথাও বলেনি। সাথী চুপচাপ থাকায় উদয় কিছুটা অবাক হলেও সেটা আমলে নেয়নি। মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। উদয়ের প্রতি ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। প্রথমে সাথী সেটা উপলব্ধি করতে না পারলেও সময়ের সাথে সাথে সেটা উপলব্ধি করেছে। এমনই একদিন উদয় সাথীকে পড়াচ্ছে, আর একটু পর পর হাত দিয়ে চুল ঠিক করছিল। হঠাৎ সাথীর নজর উদয়ের চুলে গিয়ে পড়ে। সাথী এক পলক উদয়ের চুলের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। ধীরে ধীরে সাথীর হাসি অট্টহাসিতে রূপান্তরিত হলো। ও চেয়েও হাসি থামাতে পারছে না। ওর হাসিতে উদয় যেন বিরক্তি চরম পর্যায়ে পৌঁছে গেল। ওর হাসি থামার কোনো লক্ষণ নেই দেখে সে জোরে ধমক বলে উঠল, কি হয়েছে? এত হাসি কি জন্য? আমাকে কি তোমার জোকার মনে হচ্ছে যে হেসেই যাচ্ছ, থামার কোনো নামই নেই? উদয় ধমকে সাথী হাসি থামিয়ে বলল, চিল স্যার, আমি আপনাকে দেখে হাসতেছি না। আপনার চুলে সাদা সাদা কি যেন লেগে আছে দেখে মনে হচ্ছে কোনো পাখি হয়তো আপনার মাথাকে তার বাসা ভেবে ইয়ে করে দিয়েছে। বলে আবার হেসে দিল। উদয় টেবিলের পাশে রাখা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে চুল মুছল। অতঃপর টিস্যুটা চোখের সামনে ধরতেই বুঝতে পারল এটা পাখির না, টুথপেস্ট। ও বাসা থেকে চুল ঠিক করে বেরোবে এমন সময় ওর এক ফ্রেন্ড বলল ওর চুল নাকি এলোমেলো হয়ে গেছে, আর ঠিক করার বাহানায় সেই ওর চুলে টুথপেস্ট লাগিয়ে দিয়েছে। তারা থাকায় উদয় আর আয়নায় নিজেকে দেখেনি, বেরিয়ে পড়েছে সাথীকে পড়ানোর জন্য। সাথী এখনো হেসে যাচ্ছে। সেটা দেখে উদয় প্রচণ্ড বিরক্তের সহিত বলল, এখনো হাসছো কেন? তো আপনার চুলে এখনো ওইগুলো লেগে আছে। উদয় সাথীর দিকে টিস্যু বাড়িয়ে দিয়ে বলল, ভালো করে মুছে দাও। আমি পারবো না, পাখির ইয়ে আমি ধরতে পারবো না। আপনি নিজেরটা নিজে মুছুন। কি বারবার পাখির ইয়ে করছো? এটা টুথপেস্ট আমার ফ্রেন্ড দুষ্টামি করে চুলে লাগিয়ে দিয়েছে, সেটা আমি খেয়াল করিনি। আর আমি ঠিক করে মুছতে পারছি না বলেই তো তোমাকে বলছি। উদয়ের কথায় সাথী অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেল। উদয় কখনো কোনো ছাত্রীকে তার বেশি কাছে ঘেঁচতে দেয় না। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কথা বলে, সেখানে ওকে বলছে চুল মুছে দিতে। সাথী টিস্যু হাতে নিয়ে উদয়ের চুলের দিকে এগোচ্ছে। ওর হাত যত সামনে যাচ্ছে ওর মনের ভেতর ততটাই উতাল পাতাল শুরু হচ্ছে। ও যত উদয়ের দিকে যাচ্ছে ওর হৃদস্পন্দন যেন তত বাড়ছিল। ওর হাতগুলো কেমন কেঁপে কেঁপে উঠছে। সাথী কাঁপা কাঁপা হাতে উদয়ের চুল মুছে দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। সময়ের বিবর্তনে উদয় আর সাথীর সম্পর্কের মাঝে এসেছে নমনীয়তা। উদয় এখন আগের মতন গম্ভীর আচরণ করে না, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কোনো ছাড়ও সে দেয় না। সাথী এখন আগের তুলনায় পড়াশোনায় অনেক মনোযোগী, কারণ পড়াশোনায় একটু হেরফের হলে উদয় আবার আগের মতন গম্ভীর মুডে চলে যায়। তাই সাথী সবসময় চেষ্টা করে পড়া ঠিক রাখার, যারা উদয় তার সাথে রাগ করতে না পারে। সাথীতে টেস্ট পরীক্ষা কিছুদিন পর। সাথী স্কুলে সকল বেতন পরিশোধ করায় তাকে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে।
সাথী কার্ডটা হাতে নিয়ে দেখে সেখানে ওর নাম লেখা নেই। তাই সাথী দায়িত্বরত শিক্ষিকাকে বলল, মিস কষ্ট করে আমার কার্ডে সুন্দর করে নাম লিখে দেবেন, আমারটা ভালো হবে না। অপর পাশ থেকে মিস বলে উঠলেন, সাথী তুমি এখন বড় হয়েছ, নিজের নাম নিজেই লিখতে পারো, তাই তোমাকে লিখে দেব না, নিজেরটা লিখে নাও। সাথী মন খারাপ করে কার্ডটা নিয়ে চলে এলো। সেদিন বিকেলে উদয় এলো সাথীকে পড়াতে। পড়ানোর ফাঁকে সাথী উদয়ের দিকে অ্যাডমিট কার্ডটা বাড়িয়ে দিয়ে বলল, স্যার আজকে আমার অ্যাডমিট কার্ড দিয়েছে, আপনি কার্ডে আমার নাম লিখে দিন তো। প্রতিউত্তরে উদয় বলল, আমি পারবো না। এত বড় মেয়ে হয়েছো আর নিজের নাম লিখতে পারো না? পড়াশোনা করো কি করতে, আমি লিখে দিতে পারবো না। উদয়ের কথায় সাথী কিছুটা রাগ নিয়ে বলল, ঠিক আছে, আপনার লিখে দেয়া লাগবে না, আমি আমার মামার কাছ থেকে লিখে নিব। উদয় মুখ বাঁকিয়ে হেসে বলল, কি, তুমি তোমার মামার কাছ থেকে লিখবা আর ও তোমাকে লিখে দিবে? এটা আমার মানতে হবে? ঠিক আছে, আমি আমার মামার কাছ থেকে লিখে এনে দেখিয়ে দিব, প্রমিস। আমার মামাকে চিনি, সে আর যাই হোক আপনার মতো না, মামা আমাকে লিখে দেবে, দেখে নিয়েন। তাই নাকি? তোমার মামাকে আমার শিরায় শিরায় চেনা আছে, ও কোনোদিনও লিখে দিবে না। ঠিক আছে, যদি আমি নাম লেখাতে না পারি তাহলে আমার নাম সাথী না। উদয় ব্যঙ্গ করে বলল, আমার মনে হয় না তুমি তোমার মামাকে দিয়ে লিখাতে পারবে। চ্যালেঞ্জ করছেন? যদি আমি লেখাতে পারি তাহলে কি দেবেন? উদয় কিছুটা ভাবুক হয়ে বলল, তুমি যা চাইবে তাই দিব, যাও। কিন্তু এখানে কথা আছে। কি কথা? যদি সেটা সামর্থ্যের ভিতরে হয় তাহলে দিব, তুমি কিন্তু উল্টাপাল্টা কিছু চাইতে পারবে না। জি স্যার, এটা অবশ্যই আপনার সামর্থ্যের ভেতর হবে, আর আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনার কাছে উল্টাপাল্টা কিছু চাইবো না। সাথীর মামা আরিয়ান আর উদয় দুজন প্রাণের বন্ধু। সাথীর পড়াশোনার অবনতির জন্যই আরিয়ান উদয়কে বলেছিল সাথীকে পড়াতে। উদয়ও বন্ধুর কথা ফেলতে পারেনি। টানা 2 দিন সাথী ওর মামার পিছু পিছু ঘুরে অবশেষে অ্যাডমিট কার্ডে নাম লেখাতে সক্ষম হলো। আরিয়ান সাথীকে নাম লিখে দেওয়ার পর ওর খুশি দেখে কে। বেচারি খুশিতে কিছুক্ষণ পর পরই লাফ দিয়ে উঠছে। বিকেলে উদয় পড়াতে এলে সাথী অ্যাডমিট কার্ড তার সামনে দিয়ে বলল, স্যার কি বলেছিলেন? আমি নাকি মামাকে দিয়ে লিখতে পারবো না, দেখেন মামা লিখে দিয়েছে। আচ্ছা ভালো হয়েছে, লিখে দিয়েছে, এখন খুশি হয়েছো? জি না, আপনি ভুলে গিয়েছেন আপনি কি বলেছিলেন। না ভুলিনি, বলো কি চাও? বেশি কিছু না, শুধু কি? ঢং না করে বলো। আপনার আমাকে ফুচকা খাওয়াতে হবে। সাথীর কথা শুনে উদয় মুচকি হাসি দিয়ে বলল, এই কথা? আচ্ছা যাও, খাওয়াবো। আমি আরও ভেবেছি কি না কি চাইবে, তা কবে খেতে চাও বলো? এখন না, আপনার কাছে আমার এই চাওয়াটা বাকি রইল, হঠাৎ কোনো একদিন চেয়ে বসবো, তখন কিন্তু না করতে পারবেন না। উদয় হাসি দিয়ে বলল, ঠিক আছে, এখন পড়ায় মন দাও। পরীক্ষার পুরোটা সময় সাথী সবকিছু বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিয়েছে। যে করে হোক তাকে এবার ভালো রেজাল্ট করতেই হবে। উদয়ও সাথীর ইমপ্রুভ দেখে অবাক, সাথী অনেক খুশিও। কিছু মেয়েদের নখ বড় রাখার শখ থাকে, সাথীও তাদেরই দলে। ওর খুব শখ নখ বড় করার, কিন্তু ওর আম্মুর জন্য করতে পারে না। শায়লা বেগমের চোখে পড়লে সে ওর নখ কেটে দেয়। সাথী এবার ওর আম্মুর থেকে লুকিয়ে নখ বড় রেখেছে, কিন্তু সাথী তো আর জানে না এই নখের জন্য তাকে কি শুনতে হবে। জানলে হয়তো সে কখনোই নখ বড় রাখার কথা ভাবতো না। এমনই একদিন উদয় সাথীকে লিখতে দিয়েছে। সাথী খুব মনোযোগের সাথে লিখছে। এই সাথী। হঠাৎ উদয়ের ধমকে সাথী কিছুটা ভয় পেয়ে গেল। সে তো ঠিকভাবেই লিখছে, তাহলে উদয় তাকে ধমক দিল কেন? সাথী অবাকতার সহিত বলল, কি হয়েছে স্যার? আমি কোথাও ভুল করেছি? তোমার হাতে দেখি। উদয়ের কথায় সাথী নিজের হাতের দিকে তাকাতেই মনে পড়ল ওর হাতে নখ বড়। ও তাড়াতাড়ি করে বাম হাত টুকিয়ে ডান হাত দেখালো। উদয় ঝাঁঝালো স্বরে বলল, ডান হাত না বাম হাত দেখাও। সাথী কোনো উপায় না পেয়ে ভয়ে ভয়ে বাম হাত টেবিলের উপর রাখলো। উদয় সাথীর হাতের দিকে তাকিয়ে আছে। সাথীর কাছে উদয়কে এখন কোনো জ্যোতিষীর চেয়ে কম মনে হচ্ছে না। এত বড় নখ রেখেছো কেন? নখ বড় রাখার কি কোনো উপকার আছে? সাথী মাথা নাড়ল, যার অর্থ না। উদয় ধমকে বলল, মুখে বলো। না। তাহলে নখ রেখেছো কেন? কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কারণটা বলো। আমি তোমাকে কিছু বলবো না। এমনি রেখেছি স্যার। আমার জানা মতে মানুষ কোনো কাজ এমনি এমনি করে না। আমি শুনেছি মেয়েরা নাকি ছেলেদের ইমপ্রেস করার জন্য নখ রাখে। তাহলে কি তুমিও?
সাথী উদয়কে পুরো কথা শেষ করতে না দিয়ে বলে উঠল, ছি ছি স্যার, আমার মোটেও এমন ইন্টেনশন না যে আমি ছেলেদের ইমপ্রেস করার জন্য নখ রাখবো। আমার বড় নখ ভালো লাগে তাই রেখেছিলাম। আর এটা যদি আপনার সমস্যার কারণ হয় তাহলে আমি কেটে ফেলবো। আমি কি তোমাকে কেটে ফেলতে বলেছি? এত বেশি বুঝো কেন? আমার এক স্টুডেন্ট আমাকে বলেছে মেয়েরা নখ রাখে ছেলেদের ইমপ্রেস করার জন্য, তাই বললাম। আপনাকে কে কি বলেছে আমি জানি না, কিন্তু যে আপনাকে বলেছে সে হয়তো ছেলেদের ইমপ্রেস করার জন্য রাখে, তাই আপনাকে এমন কথা বলেছে, কিন্তু আমি কাউকে দেখানোর জন্য রাখিনি। সাথীর কথার পৃষ্ঠে উদয় আর কিছুই বলল না, সুন্দর মতন পড়িয়ে চলে গেল। সাথী উদয়ের কথায় খুবই কষ্ট পেয়েছে। সাথীর মনে চাচ্ছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে। সে তো শখের বসে নখ বড় রেখেছিল, কিন্তু উদয় তাকে কি বলল? সে নাকি ছেলেদের দেখানোর জন্য রেখেছে। নিজের পছন্দের মানুষটার কাছ থেকে এই কথা শুনলে কান্না কষ্ট লাগে, তেমনি সাথীরও কষ্ট লাগছে। সাথে উদয়ের প্রতি রাগ হচ্ছে। উদয় কিভাবে পারল তার বিষয়ে এসব ভাবতে? সে কি এতদিনেও সাথীকে চিনতে পারেনি? রাগে দুঃখে সাথী তার সাথের নখগুলো কেটে ফেলে। তার পরদিন উদয় পড়াতে এসে দেখলো সাথী স্বপ্ন কেটে ফেলেছে। এতে উদয়ের মনে খারাপ লাগা সৃষ্টি হচ্ছে। সে কি কাল মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছিল নাকি? খারাপ লাগা থেকে জিজ্ঞেস করে বলল, সাথী, আমি কি কালকে একটু বেশি রুড বিহেভ করে ফেলেছি? কালকে দেখলাম চোখ পানিতে টলমল করছিল, আর আজকে দেখি তুমি নখগুলি কেটে ফেলেছো। আচ্ছা, তুমি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে সরি, আসলে আমি তোমাকে ওভাবে বলতে চাইনি। উদয়ে সরি বলায় সাথী অনেকটা অবাক হলো, কিন্তু তার মুখে প্রকাশ করলো না। আরে না না স্যার, আপনি কেন সরি বলছেন? সরি তো আমার আপনাকে বলা কথা। আমি এত বড় নখ রেখেছি, এটা করা আমার ঠিক হয়নি। আই এম সরি। এরপর উদয় কথা বাড়াতে চাইলেও সাথী ছিল চুপচাপ, তাই উদয়ও পড়ানোতে মনোযোগী হলো। সময়টা দুপুর গড়িয়ে বিকেলের প্রথম প্রহর। উদয় সাথীকে পড়াচ্ছে। পড়ানোর এক পর্যায়ে উদয় সাথীকে ইতিহাসের একটা প্রশ্ন জিজ্ঞেস করলো। সাথীর উত্তর জানা না থাকায় সে মাথা চুলকাচ্ছে। সাথীর কার্যকলাপে উদয়ের বুঝতে বাকি নেই এই মেয়ে উত্তর জানে না। শব্দ করে বইটা টেবিলের উপর রেখে রাগী কণ্ঠে শুধালো, তোমাকে অঙ্ক করতে দিলে অঙ্ক পারো না, ইতিহাস জিজ্ঞেস করলে সেটা পারো না, তুমি তাহলে পারোটা কি? সাথী বাচ্চাদের মতন মুখটা করে বলল, আমি চা বানাতে পারি। উদয় হতাশ। এই মেয়ের কাছে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? হতাশ কণ্ঠে বলল, তাহলে পড়াশোনা বাদ দিয়ে চায়ের দোকান খোলো। সাথীর এতে কোনো হেলদোল দেখা গেল না। সে দিব্যি তার মতন বসে আছে। পরবর্তী দিন উদয় সাহেব সাথীকে লিখতে দিয়ে ফোনে কি যেন করছে। হঠাৎ সাথী ডেকে উঠল, স্যার স্যার, ও স্যার। মোবাইলে ধ্যান থাকার কারণে উদয় সাথীর ডাক শুনতে পায়নি। এবার সাথী এক প্রকার চিল্লিয়ে বলল, স্যার। উদয় ফোন থেকে চোখ সরিয়ে বলল, কি হয়েছে? সারের মতো চিল্লাচ্ছ কেন? আমি সারের মতো চিল্লাচ্ছি? আপনি তো ফোনের ধ্যানে ছিলেন, এতবার ডাকার পরেও সাড়া দিচ্ছিলেন না, তাই এত জোরে ডাকলাম। আচ্ছা বাদ দাও, কি বলবা বলো। আমি আগের দিন বলেছিলাম না যে আমি অনেক ভালো চা বানাতে পারি? তুমি খালি বলো, একদিন তো বানিয়ে খাওয়ালে না কিপটা মহিলা। আপনি কি খেতে চেয়েছেন কখনো? আর আমি মহিলা না, আমি তো কিউট একটা বাচ্চা। খেতে চাওয়া লাগবে কেন? একদিন বানিয়ে এনে বলবা যে নিন স্যার চা, আমি আপনার জন্য নিজ হাতে চা বানিয়েছি। অবশ্য তোমার বানানো চা মুখে নেওয়া যাবে কিনা সন্দেহ। আমার বানানো চা একবার খেলে পাগল হয়ে যাবেন। না না, পাগল হওয়া যাবে না। আমি পাগল হয়ে গেলে তোমার ম্যাডামের কি হবে? আপনি আমার সাথে মজা করছেন? আমি কালকে আপনার জন্য স্পেশাল চা বানাবো। দেখো যেন পাগল না হয়ে যায়। আজ সাথী তার প্রিয় মানুষের জন্য নিজের হাতে চা বানাচ্ছে। তার মনে এক অন্যরকম অনুভূতির কাজ করছে, সাথে কিছুটা ভয় হচ্ছে, কারণ তার চা যদি ভালো না হয় তখন কি হবে? উদয়ের সামনে তার মান সম্মান কিছুই থাকবে না। তাহলে এসব উদ্ভট চিন্তা ভাবনা বাদ দিয়ে সাথী চা বানানোতে মনোযোগ দিল। সাথে গ্যাস জ্বালিয়ে চুলায় পানি দিয়ে তা ফোটানো পর্যন্ত অপেক্ষা করছে। তারপর পানির মধ্যে চা পাতা ঢেলে দিল। এমন সময় ওর আম্মু ওকে ডেকে ওঠে। সাথী ওর আম্মুর কাছে যাওয়ার ফলে একটু বেশি সময় ধরে জাল হয়েছে, যার কারণে চা বেশ কড়া হয়ে গেছে। সাথী তখন সেটা বুঝতে পারেনি। সাথী চায়ের লিকারে দুধ ঢেলে দিলেই এতে চায়ের রং ভালো এসেছিল। কিছুক্ষণ পর উদয় সাহেব আসতেই সাথী চলে গেল চা আনতে। সাথী খুব সুন্দর করে উদয়ের সামনে চা পরিবেশন করলো। বাহ বাহ, কি পরিবেশন! সাথী উৎসাহের সাথে বলল, স্যার খেয়ে বলুন তো কেমন হয়েছে।
উদয় চায়ের কাপ যখন মুখে নিচ্ছিল তখন সাথীর মনে খুব কাজ করছে। কেমন হয়েছে চা? আদৌ আদৌ উদয়ের পছন্দ হবে কিনা সাথী ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। স্যার কেমন হয়েছে চা? উদয় মুচকি হাসি দিয়ে বলল। খুব ভালো হয়েছে। সাথী খুশিতে লাফিয়ে উঠে বলল। সত্যি আপনি মন থেকে বলছেন তো নাকি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন?